আসসালামু আলাইকুম। পুলিশের একটা গোপন চিঠি, মানে গোপনীয় এবং জরুরি, এই চিঠি নিয়ে গত দুদিন ধরে বেশ আলোচনা হচ্ছে। চিঠিটা পুলিশের যে আপনার হেড অফিস আছে সেখান থেকে পুলিশের বিভিন্ন বাহিনীর ইউনিট প্রধানদের কাছে পাঠানো হয়েছিল। ইন্টারেস্টিং হচ্ছে, এই গোপন চিঠিটি পাঠানোর কিছুক্ষণের মধ্যেই সবাই জেনে গিয়েছে। তো তারা কিভাবে গোপন চিঠি পাঠালো, কিভাবে সবাই জানলো, এটা এক গভীর রহস্য। যাক, সেই রহস্য উদ্ঘাটনের দায়িত্ব আমাদের না, আমরা সেটা বলতেও পারবো না কিভাবে কি হয়েছে। তবে আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে যে এই চিঠিতে কি লেখা হয়েছিল। এই চিঠিতে লেখা হয়েছিল এই দেশে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়, যেমন ধরা যাক জাতীয় স্মৃতিসৌধ, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র, শাহবাগ চত্বর এবং সেনাবাহিনী বা পুলিশ বা বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্থাপনা অথবা তাদের কোনো সদস্য, এদের উপর এক ধরনের হামলা হতে পারে এবং সে হামলা বোমা বিস্ফোরণ হতে পারে, ধারালো বা দেশীয় অস্ত্রের মাধ্যমে অথবা আগ্নেয়াস্ত্রের মাধ্যমে হামলা হতে পারে। এবং এরা যেন এই পুলিশের এই যে বিভিন্ন যাদেরকে চিঠিটা পাঠানো হয়েছে বিভাগীয়, তাদেরকে বলা হয়েছে তারা যেন সতর্ক থাকে। এই হলো চিঠির মূল বক্তব্য। এবং যেহেতু সবাই এটা জেনে গেছে, যে পুলিশের সংশ্লিষ্ট বিভাগের কয়েকটা বিভাগের প্রধান এটা স্বীকারও করেছে, হ্যাঁ এই ধরনের চিঠি আমরা পাঠিয়েছি এবং সেই ধরনের আমরা ব্যবস্থা নিয়েছি। এই হলো গিয়ে ঘটনা। এবং এই চিঠির উৎসটা কি, কেন এটা হয়েছে, একটা উগ্র সংগঠন কি আছে কি না আছে, একটা জঙ্গি গোষ্ঠী আছে কি না আছে, এটা নিয়েও নানা ধরনের কিন্তু আলোচনা হয়েছে। রিসেন্টলি একজন লোক এরকম গ্রেফতার করা হয়েছে, তার নাম ইশতিয়াক আহমেদ সামি। বলা হচ্ছে তার সঙ্গে নাকি সেনাবাহিনীর থেকে অবসর নেওয়া অথবা মানে চলে যাওয়া সাবেক দুইজন সেনা সদস্যের একটা গোপন যোগাযোগও নাকি তারা উদ্ধার করতে পেরেছে। এ ধরনের নানা কথাও কিন্তু হয়েছে। এখন প্রশ্ন হলো, আসলে কি দেশে সে ধরনের কোনো জঙ্গি সংগঠন আছে অথবা সক্রিয় আছে অথবা এই ধরনের কোনো হামলার আশঙ্কা আছে? এটি হলো আলোচনার বিষয়। দেখুন, আপনারা মনে করতে পারবেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেই পুরো সময়ে কিন্তু দেশে কোনো ধরনের জঙ্গি তৎপরতা দেখা যায়নি। আবার আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগের 15 বছর প্রায়ই আমরা এই ধরনের জঙ্গি তৎপরতার কথা শুনতাম এবং পুলিশের দিক থেকেও নানা ধরনের অভিযান পরিচালিত হতো। কিছু কিছু লোককে গ্রেফতার করা হতো, অস্ত্র উদ্ধার করা হতো। এই অস্ত্র উদ্ধারকে নিয়ে কেউ কেউ এটাকে নাটক বলতো, কেউ কেউ সাজানো বলতো, কেউ কেউ বলতো যে সরকারের নানা রকম বিপদে পড়লে এই ধরনের একটা জঙ্গি অভিযানের কথা শোনা যায়, দৃষ্টিটাকে ঘোরানোর জন্য এই কাজগুলি করা হতো বলে বলা হতো। সত্য মিথ্যা আমরা বলতে পারবো না। এর মধ্যে আমরা ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখলাম যে ওই সরকার একদম মুখ পুছে বলল যে দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, দেশে কোনো জঙ্গি সংগঠন নেই। ওই সময় যিনি ডিএমপির কমিশনার ছিলেন শেখ সাজ্জাদ আলী, তিনি তো স্পষ্ট বলেছেন, যে ওনার কথা যদি আপনি শুনেন তাহলে বুঝবেন, উনি বলেছেন দেশে কোনো জঙ্গি নেই। এবং ওই আওয়ামী লীগের আমলে যে সময় যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলিকে উনি সাজানো নাটক বলে অভিহিত করেছিলেন। একদম ওনার হুবহু ভাষায় আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই, উনি বলেছিলেন যে আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারা হয়েছে। কিসের জঙ্গি? এটা কিন্তু ডিএমপি কমিশনার বলেছিলেন। তার মানে ওনাদের সময়, এবং ওই সময় আসলেও কোনো দেশের জঙ্গি কোনো আক্রমণ হয়নি অথবা কোনো ধরনের অঘটন আমরা দেখিনি। তারপরে ইলেকশন হলো, একটা গণতান্ত্রিক সরকার এলো, বিএনপি সরকার এলো, এখন আবার আমরা জঙ্গির কথা শুনতে পাচ্ছি। এখনও কোনো তৎপরতা দেখিনি, কিন্তু কথাটা শুনতে পাচ্ছি। এখন পার্থক্যটা তাহলে কী? আমি যদি অন্যভাবে বলি, ভাবুন একবার, আওয়ামী লীগ আমলে ছিল, তার মানে জঙ্গি হিসেবে যারা ছিল তারা আওয়ামী লীগ সরকারকে পছন্দ করতো না। তারপরে অন্তর্বর্তীকালীনে জঙ্গি তৎপরতার কোনো খবর আমরা পাইনি। তার মানে যারা জঙ্গি যদি কেউ থেকে থাকে, তারা অন্তর্বর্তীকালীন সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারের উপর যাদের বেশি প্রভাব তাদেরকে পছন্দ করত, তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করতে চায়নি। তারপরে যে সরকারটা এসেছে এখন আবার সেই তৎপরতার কথা আমরা শুনতে পাচ্ছি। তাহলে কি ওরা
এই সরকারকে পছন্দ করছে না এমন লোক হতে পারে। তাহলে এখন আমরা যদি দেখি পার্থক্যটা কি, আওয়ামী লীগ আমল বিএনপি আমল এক ধরনের মিল, আবার অন্তর্বর্তীকালীন সরকার তার সঙ্গে জঙ্গিদের একটা মিল। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমি বলতে পারবো না সেটা জঙ্গি সমর্থিত সরকার, এটা তো বলা ঠিক হবে না, তাই না? আমরা তো প্রমাণ করতে পারবো না। নাকি তাদের সুবিধা হতো অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন রকম কর্মকাণ্ড যা হয়েছে সেগুলো কি জঙ্গিদের পক্ষে গেছে? হতেও পারে। দেখুন, আমি কয়েকটা ঘটনার কথা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই কেবল এখান থেকে নানা ধরনের ইঙ্গিত কিন্তু পাওয়া যায়। আপনারা জানেন যে 2024-এর এই জুলাই আগস্টের যে আন্দোলন, এই সময় কিন্তু বেশ কিছু জেলখানা আপনার লুট হয়েছিল, জেলখানাতে কয়েদিরা চলে গিয়েছিল, বিভিন্ন থানা লুট হয়েছিল এবং থানার অস্ত্রাগার ভেঙে অস্ত্রও কিন্তু অনেক লুট হয়ে চলে গিয়েছিল। আচ্ছা, এই অস্ত্রগুলো কারা লুট করেছিল? আপনার আমার মতো সাধারণ মানুষ? তারা অস্ত্র লুট করে কী করবে? তারা অস্ত্র নিয়ে তো রাখতেও পারবে না কোথাও, তারা তো বরং বিপদে পড়ে যাবে। তাহলে কারা অস্ত্র নিয়েছে? যারা অস্ত্র নিয়েছে তারা কি অস্ত্রগুলি নিয়ে তাদের যার যার ঘরের শোকেসে সাজিয়ে রাখবে? নিশ্চয়ই অস্ত্র শোকেসে সাজিয়ে রাখার জিনিস না, এবং যদি কেউ রাখে সে তো বিপদে পড়বে। তাহলে তারা অস্ত্রগুলি কেন নিয়েছে? এত ঝুঁকি নিয়ে অস্ত্র লুট করা তো একটু ঝুঁকির ব্যাপার। এই ঝুঁকি নিয়ে তারা কেন অস্ত্র লুট করেছে? আপনি এভাবে ভাবতে পারেন, তারা অস্ত্রগুলো ব্যবহার করার জন্যই লুট করেছে। ব্যবহারটা কোথায় করবে? তারা কি সেই রাইফেল দিয়ে পাখি শিকার করবে? ওগুলি গুলিও তো তারা কিনতে পারবে না অত সহজে, ওগুলি চোরাইভাবে কিনতে হবে। তাহলে ওগুলির ব্যবহারটা কি? একমাত্র ব্যবহার হলো সন্ত্রাস তৈরি করা অথবা জঙ্গি কাজে ব্যবহার করা। তাহলে আমাদের দেশে এই মুহূর্তে ওই লুট করা অস্ত্র দিয়ে জঙ্গি বাহিনী গঠনের মতো বাস্তবতা আছে। আপনারা নিশ্চয়ই শুনেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিকে একটা আওয়াজ উঠেছিল যে একটা জাহাজে করে নাকি বিপুল পরিমাণ অস্ত্র বিদেশ থেকে আসছে। নিশ্চয়ই আপনাদের এটা মনে আছে। সেটা নিয়ে নানা ধরনের কথা, না অস্ত্র আসে নাই, অমুক না তমুক না, নানা কথা। কিন্তু গুজবটা যে একেবারেই হাওয়ার উপর নয় সেটারও কিছু কারণ আমরা পরবর্তী সময়ে দেখেছি। তো যদি কিছু অস্ত্র এসে থাকে সেগুলো কোথায় গেল? এদেশের মধ্যেই তো আছে। সরকার অন্তর্বর্তীকালীন সরকার বেশ ঘটা করে একাধিকবার ডেভিল হান্ট, অমুক হান্ট তমুক হান্ট এগুলি অভিযান পরিচালনা করেছে। তারা কিন্তু এই সময় অস্ত্র উদ্ধারের কোনো পরিচালনা চালা নাই, অস্ত্র উদ্ধারের জন্য কোনো অভিযান করে নাই। তারা বরং আওয়ামী লীগের ওই মাঠ পর্যায়ের ছুটকা ফুটকা নেতাকর্মীদেরকে গ্রেপ্তারে খুব ব্যস্ত ছিল। এদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী পাওয়া গেছে প্রত্যন্ত অঞ্চলে এরা সবাই ডেভিল। তো ডেভিল তো আপনি হান্ট করলেন, ভালোই করেছেন, খারাপ করেন, অনেক করেছেন, সংখ্যায় প্রচুর যারা ওরা ডেভিলকে হান্ট করেছেন। কিন্তু ডেভিলের উইপেন হান্ট করতে পারছেন কিনা সেটা বলেন। অথবা যারা এগুলি লুটপাট করেছে সেই যে অস্ত্রগুলো মানুষকে ডেভিলে রূপান্তরিত করে, সেই অস্ত্রগুলোকে উদ্ধার করতে পেরেছেন? সেটা খুবই নগণ্য। বিপুল পরিমাণ অস্ত্র সরকারি হিসেবেই এখনও বাইরে রয়ে গেছে। কোথায় আছে এগুলো? পার হয়ে গিয়ে অন্য দেশে চলে গেছে? না, যায়নি, এটা এই দেশেই আছে। তো সেগুলো কী কাজে ব্যবহৃত হবে? কাজে সেগুলো দিয়ে জঙ্গি তৎপরতা চালানোর মতো বাস্তবতা দেশে যে এখন নাই তা কিন্তু মনে করার কোনো সুযোগ নেই। দেশকে অস্থিতিশীল করে রাখার জন্য সব সময়ই একটা গোষ্ঠী সচেষ্ট থাকে। তারা মনে করে দেশে একটা আওলা ঝাওলা লাগলে, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে এই গোলেমালে তাদের কিছু লাভ হতে পারে। এর সঙ্গে কি কোনো না কোনো রাজনৈতিক দল জড়িত নেই? অবশ্যই আছে। দেখুন, আমি একটা ঘটনা আপনাকে বলি। কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে নরসিংদীর রায়পুরা উপজেলা দুর্গম চরাঞ্চলে স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত প্রায় 200 লোকের একটা সন্ত্রাসী বাহিনী আছে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে। এদের কাজটা কি? এবং এরা সবাই যে সমস্ত সশস্ত্র বাহিনীর অস্ত্রশস্ত্র লুট হয়েছিল সেগুলোই একটা অংশ নিয়ে, এবং আরও কিছু তাদের নিজস্ব সংগ্রহ ছিল সেগুলো নিয়ে তারা করেছে। এবং তারা ওখানে কী করে?
এই সন্ত্রাসী বাহিনীর কাজ হলো, মানে যতদূর পর্যন্ত আমরা খবর পেয়েছি যে ওই এলাকার বিভিন্ন চরে লুটপাট করা এবং এই যে বালু উত্তোলন করা মেঘনা থেকে, এই সমস্ত নানা ধরনের কাজ তারা করে এবং এর কিছু ছবিও আমরা বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে দেখেছি। তাহলে অস্ত্রগুলো কিন্তু ব্যবহার করে অন্যায় হচ্ছে, সেই অন্যায়টা হয়তো এরকম ধ্বংসাত্মক কাজে যাচ্ছে না, কিন্তু অন্যায় হচ্ছে এবং ওদের সঙ্গে মাঝখানে একবার সশস্ত্র বাহিনী মানে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি পর্যন্ত হয়েছে, এরকম খবর আমরা পেয়েছি। তাহলে এরা যে এই সমস্ত ছোটোখাটো কাজ করতে পারে অস্ত্র দিয়ে, তো জঙ্গি হামলার মতো কর্মকাণ্ডে এরা তো ভাড়াও খাটতে পারে, লোকগুলো তো টাকা হলে সবই করবে, সেই ধরনের আশঙ্কা কিন্তু আপনারা উড়িয়ে যেতে পারেন না। পুলিশের যে গোপন চিঠি বিভিন্ন বিভাগীয় প্রধানদের কাছে, এই চিঠিটা কি হাওয়ার উপরে? তারা তো কিছু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিঠি লিখেছে, সেই গোয়েন্দা তথ্যগুলো তো এভাবে এসেছে। তাহলে হামলা কি হবে? অথবা আপনি একটা ভাবেন, ধরেন শাহবাগে একটা এরকম অবস্থান ধর্মঘট চলছে, সেখানে যদি একটা বোমা ব্লাস্ট হয়, কিছু লোক যদি এখানে নিহত অথবা আহত হয়, দায়টা কার উপর চাপবে? আলটিমেটলি দায় কিন্তু চাপবে সরকারের উপর। তো সরকারের উপর দায় চাপলে সরকার যদি বেকায়দায় পড়ে, লাভটা কার হবে? সরকারকে কারা ফেলে দিতে চাচ্ছে? যাদের লাভ হবে তাদের হয়েই কি এই জঙ্গি তৎপরতা চলবে আগামী দিনগুলোতে? এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু ভাবতে হবে। দেখুন, আমাদের যে শেষ কথা, আমরা আসলে দেশে অশান্তি চাই না, অস্থিতিশীলতা চাই না। আমি সরকারকে অনুরোধ করব যে আপনারা তো পাহারা জোরদার করবেনই, সেই সঙ্গে যে গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে আপনারা এই সমস্ত চিঠি লিখছেন, সতর্কতা অবলম্বন করছেন, সেই গোয়েন্দা তথ্যকে আরও শক্তিশালী করুন, জঙ্গিদেরকে ধরে ফেলুন, ধরার চেষ্টা করুন, অভিযান চালান। দেশ আর এরকম অস্থিতিশীলতা মানে মেনে নিতে অথবা বহন করতে দেশের আসলে সেই সক্ষমতা নাই। এমনি আমরা নানা সমস্যায় জর্জরিত, আর বাড়তি কিছু চাই না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।